আসসালামু আলাইকুম। আজকে আমরা জীববিজ্ঞান নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায় জীবন পাঠ এই অধ্যায় আলোচনা করব। এই অধ্যায় থেকে কি কি পড়তে হবে, কি কি গুরুত্বপূর্ণ, কোনগুলো আসলে অবজেক্ট থেকে আসে, প্রশ্ন আকারে আসে, এগুলো আমরা একটু পড়ব, আলোচনা করব। তো এই অধ্যায় থেকে পড়াশোনা করলে তোমরা এই ব্যাপারগুলো দেখতে পারবে। তো আমরা চলে আসি এখান থেকে জীববিজ্ঞানের ধারণা অথবা জীববিজ্ঞান কি প্রশ্ন আসলেও আসতে পারে। এখান থেকে এটা কোন শব্দ কি থেকে এসেছে এটা অবজেক্টিভ আকারে পড়বা এবং বায়োলজি কাকে বলে পড়তে পারো। এছাড়া হচ্ছে জীববিজ্ঞানের শাখাসমূহ, এখান থেকে দুইটা শাখা সম্পর্কে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে ভৌত শাখা, আরেকটা হচ্ছে তাত্ত্বিকের উপর যে ডিপেন্ড করা হয়েছে ফলিত শাখা। এটা হচ্ছে ভৌত শাখাটা হচ্ছে তাত্ত্বিক ভিত্তি অনুসন্ধান করে, আর একটা হচ্ছে যেটা প্রয়োগের উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে ফলিত শাখা। এখান থেকে যেটা পড়তে হবে মূলত এটা অবজেক্টিভের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের টার্ম ইউজ করা হয়েছে এবং সেই শাখায় কী কী আলোচনা করা হয় সেখান থেকে আসলে প্রশ্ন আসে। যেমন তুমি ধরো এই শরীরবিদ্যা দেওয়া আছে ফিজিওলজি, কিন্তু এই দেখো এই টার্মটা কিন্তু দেওয়া আছে হিস্টোলজি। মনে হতে পারে ও ইতিহাস সম্পর্কে আলোচনা করছে, কিন্তু বাস্তবিকভাবে আলোচনা করছে কি টিস্যু নিয়ে। এটা কিন্তু টিস্যুলজি নাম হইতে পারতো, তো কনফিউশন আকারে তোমাকে কনফিউশন করে দিতে পারে। এই কারণে টার্মগুলো সহকারে সুন্দর করে, হ্যাঁ, এটা কোনটা কি কাজ করে একটু দেখবা। যেমন এইখানে দেখো শরীরবিদ্যা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি নিয়ে আলোচনা করে অবশ্যই এই শাখায়, কিন্তু এইখানে দেখো এই যে ফলিত শাখা এখানে আবার একটা রয়েছে কি আমাদের, দেখো রসায়নের একটা ব্যাপার আছে, প্রাণ রসায়ন, জীবের প্রাণ রসায়নের কার্যাবলী, রোগ ইত্যাদি নিয়ে সম্পর্কিত আলোচিত বিজ্ঞান। তো এটা কনফিউশন তৈরি করতে পারে অবজেক্টিভের ক্ষেত্রে। ছোটো 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 ব্যাপারও অনেক সময় এই যে আমাদের যে অবজেক্টিভ থাকে এগুলোতে কনফিউশন তৈরি করতে পারে। এই জন্য এই জিনিসটা খুব ভালো করে পড়বা। এই দেখছো কোষবিদ্যা, এটা হচ্ছে কি হিস্টোলজি, জীবের টিস্যু নিয়ে আলোচনা করছে, এটা কোষবিদ্যার জন্য আলাদা দেওয়া আছে। এনে কি দেওয়া সাইটোলজি, সেলুলজি না সাইটোলজি। তো এইগুলো টার্মগুলো একটু দেখে দেখে তোমাকে পড়তে হবে খুব ভালো করে। এগুলো একটু পড়বা অবজেক্টিভের জন্য। এটা কিসের জন্য পড়তে হবে? অবজেক্টিভের জন্য পড়তে হবে। এরপরে এখান থেকে যেটা আছে জীবের শ্রেণীবিন্যাস কাকে বলে, এখান থেকে পড়বা, 1 মার্কের একটা প্রশ্ন থাকে। এছাড়া যিনি শ্রেণীবিন্যাসের যে কার্যকারিতা, প্রয়োজনীয়তা, উদ্দেশ্য, এগুলো প্রশ্ন আকারে একটু পড়বা। সেই সাথে এখান থেকে অবজেক্টিভ আকারে সুন্দর করে পড়বা যে কে জীবের শ্রেণীবিন্যাসের জনক অথবা দ্বিপদ নামকরণের জনক যেটা দেওয়া আছে, এগুলো একটু খেয়াল করে পড়বা। সেই সম্পর্কে ক্যারোলাস লিনিয়াস আছে, ওনার জন্মসাল, মৃত্যুসাল, এগুলো ডিগ্রি, এগুলো জিনিসগুলো একটু অবজেক্টিভের জন্য দেখবা। ইতিমধ্যে তোমার অবজেক্টিভ যদি সহায়ক কোনো বই কিনে থাকো সেখানে তুমি অবজেক্টিভ আকারে সেগুলো পাবা। এরপরে জীবজগতে যে এই চারটা আছে এটা একটু পড়তে পারো। ধরনের রাজ্য মনেরা, রাজ্য কি দেওয়া আছে, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া, এগুলোর নামগুলো মুখস্থ করতে পারো। এবং জীবজগৎকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সুপার কিংডম, সুপার কিংডম 2, একটা 1 একটা 2, একটা প্রোক্যারিওটা একটা ইউক্যারিওটা। এটা কে শ্রেণীবিন্যাসটা কে করছে, কারা কারা কীভাবে করছে এটা একটু দেখবা, কিসের উপর ভিত্তি করে এই শ্রেণীবিন্যাসটা হয়েছে। তবে এই শ্রেণীবিন্যাসটা বেশি উপকারীভাবে মনে রাখতে হবে, বিশেষ করে যেটা হচ্ছে এখান থেকে এইগুলো ব্যাপার একটু অবজেক্টিভ আকারে প্রশ্ন পড়তে পারো অবজেক্টিভের জন্য, অথবা ছোট 1-2 মার্ক প্রশ্নের জন্য পড়তে পারো। এখান থেকে মনে রাখাটা একটু গুরুত্বপূর্ণ, হ্যাঁ, আমার কাছে মনে হয়। তারপর ওটা দেখে নিবা, যদি পরীক্ষা হলে সিমিলার টাইপের প্রশ্ন আসে বিগত সালের প্রশ্ন দেখে সে সাথে একটু যাচাই করতে হবে যারা এবছর আছো। এরপরে হচ্ছে এই ধাপটা অবশ্যই মুখস্থ করতে হবে, শ্রেণীবিন্যাসের 7টা ধাপ। হ্যাঁ, এইটা একটা জীবকে প্রজাতি অনুযায়ী বিন্যাসে, প্রজাতি পর্যায়ে বিন্যাসে মূলত আন্তর্জাতিক, একটু বড় করে নেই, আন্তর্জাতিক কোড চিহ্নিত 7টি ধাপ আছে। রাজ্য, পর্বত, শ্রেণী, বর্গ, গোত্র, গণ ও প্রজাতি। এখানে কিংডম, ফাইলাম, ডিভিশন, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। এটা তুমি বাংলা থেকে মুখস্থ করবা, যদি পারো তো ইংরেজিতে মনে রাখলা অবজেক্টিভের সিরিয়াল অনুসারে। এটা একদম সিরিয়াল অনুসারে সুন্দর করে মুখস্থ করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে 2 মার্কের জন্য এই প্রশ্নটা আসে। এছাড়াও যেটা আছে এই একই জিনিস এটা দেওয়া আছে, একটু পড়বা, উদাহরণগুলো দেখবা কিসে দেওয়া আছে। এরপর হচ্ছে দ্বিপদ নামকরণ কাকে বলে, এখানে সুন্দর করে দেওয়া আছে। একটা জীবের বৈজ্ঞানিক নামের 2টা অংশ থাকে, পদ নিয়ে গঠিত। আমাদের যেমন নাম আছে, হ্যাঁ, প্রত্যেকের নাম আছে, কিন্তু বৈজ্ঞানিক নাম বলে একটা কথা আছে, মানুষের বৈজ্ঞানিক নাম দেওয়া আছে, হ্যাঁ, হোমোসাপিয়েন্স এটা আছে। তো প্রত্যেকটা জীবের একটা বৈজ্ঞানিক নাম রয়েছে, এর 2টা অংশ রয়েছে। প্রথম অংশটার নাম হয় গণের অংশ থেকে শুরু হয় এবং দ্বিতীয় অংশটার নাম প্রজাতি অংশ থেকে আসে। যেমন আলুর বৈজ্ঞানিক নাম দেওয়া আছে সোলানাম, হ্যাঁ, টিউবারসাম। এইটা হচ্ছে আসছে থেকে গণের নাম থেকে আসছে, এটা হচ্ছে টিউবারসাম এখান থেকে আসছে। তো এখান থেকে এরূপ
দুটি পদ নিয়ে গঠিত নামকে দ্বিপদ নাম এবং নামকরণের প্রক্রিয়াকে দ্বিপদ নামকরণ বলে। এই যে আমি দাগায় দিছি, এইটুক যদি তুমি সুন্দর করে সংজ্ঞায় লেখো তাহলেই হবে। হ্যাঁ, দ্বিপদ নামকরণ। এর জনক হচ্ছে কে? ক্যারোলাস লিনিয়াস। এই যে এখানে দেওয়া আছে, ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণের প্রবর্তন করেন। ঠিক আছে, জনক দরকার না, দ্বিপদ নামকরণ পরিবর্তন করছে কে? অবজেক্টিভ থাকতে পারে। আর এই ক্ষেত্রে এই যে এখানে দেওয়া আছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, আইসিবিএন এর মান কে, এবং ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, এই যে এখানে যেটা দেওয়া আছে পূর্ণ বিন্যাস, এইটা তুমি একটু মুখস্থ করবা। এটা অনেক সময় 1 মার্ক 2 মার্কের 1 মার্কের জন্যই আসে। হ্যাঁ, প্রশ্ন লিখিত আকারে আসে। ঠিক আছে, এরপরে হচ্ছে এই যে দ্বিপদ নামকরণের কি বলে পদ্ধতি। এখানে 8টা পদ্ধতি দেওয়া আছে, মোটামুটি লিখতে পারলেই ফুল মার্ক পাবা। এই প্রশ্নটা আসে দ্বিপদ নামকরণের পদ্ধতি সম্পর্কে। পদ্ধতি অনুযায়ী, জীবন অনুযায়ী ব্যাখ্যা করো, লেখো, আলোচনা করো, যেভাবেই আসুক। নামকরণ, প্রতিটা নামকরণ ল্যাটিন ভাষায় হবে। এই যে এই জীবের নামকরণটা হয় এই কারণে ল্যাটিন ভাষা, এই কারণে দাঁত উচ্চারণ করতে গেলে একদম দাঁত টাত ভেঙে যাচ্ছে, এরকম অবস্থা। পরবর্তী নাম হচ্ছে, পয়েন্টটা হচ্ছে, এই পয়েন্টটা লিখে তুমি একটু উদাহরণ দিয়ে দিলেই হবে। বৈজ্ঞানিক নামের দুটো নামের গণ অংশ থাকবে, দ্বিতীয় অংশটা দেওয়া আছে, উদাহরণ দিলা, ব্যাখ্যা করলা। একটা উদাহরণ, একটা বৈজ্ঞানিক নাম দিয়ে তুমি সবগুলোর পয়েন্ট ব্যাখ্যা করতে পারো যতটুকু পারো। নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় হাতের অক্ষর হবে। এই দেখো এখানে প্রথম অক্ষর বড় হাতের অক্ষর আছে, পরেরটা কিন্তু ছোট হাতের অক্ষর, বাকি অক্ষরগুলো ছোট অক্ষর হবে। দ্বিতীয় অংশের নাম ছোট অক্ষরে দিয়ে লিখতে হবে, দেওয়া আছে, দ্বিতীয় অংশটির নাম ছোট অক্ষরে লিখতে হবে। বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইটালিক ফর্মে, যখন এটা প্রিন্ট করবে তখন এটা হচ্ছে গিয়ে একটু বাঁকানো থাকবে, ইটালিক ফর্মে থাকবে মুদ্রণের সময়। হ্যাঁ, এটা একটু বাঁকা দিয়ে দিবা, শেষ। হাতে লেখার সময় গণ ও প্রজাতির নামের নিচে আলাদা করে দাগ লিখতে হবে। সুতরাং আমি যেহেতু খাতায় লিখতেছো, তুমি অবশ্যই এটা কি করবা, নিচে লেখার পর বৈজ্ঞানিক নামে লেখার সবসময় নিচে দাগ দিয়ে দিবা খাতায় লেখার সময়। কারণ কি করতেছো, তুমি এটা হাতে লিখতেছো। যদি বৈজ্ঞানিক নাম একই জীবের বিভিন্ন নামকরণ করেন, তবে অগ্রাধিকার, যদি একই একটা জীবের বৈজ্ঞানিক নাম একজন বিজ্ঞানী করছে, বেশ কয়েকজন বিজ্ঞানী করে ফেলছে সময় অনুসারে, তাইলে যে আগে করছে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক নামটা গৃহীত হবে। পরবর্তীতে কি আছে, যিনি প্রথম জীবের বিজ্ঞানসম্মত নাম দিবেন তার নাম প্রকাশের সালসহ উক্ত জীবের বৈজ্ঞানিক নামের শেষ অংশে সংযোজন করতে হবে। যেমন এই দেখো হোমোসাপিয়েন্সকে করছে করোলাস লিনিয়াস, এই যে নাম দেওয়া আছে এল, এই লিনিয়াসের নাম সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে, এইটা পড়লা। আর এই যে যেগুলো আছে এখান থেকে অবজেক্টিভের জন্য ভালো করে পড়তে হবে। এগুলো অবজেক্টিভ আসে, অনেক সময় প্র্যাকটিক্যাল প্রশ্ন এগুলো আসে, ধানের বৈজ্ঞানিক নামটা বলো, আমের বৈজ্ঞানিক নাম বলো। ঠিক আছে, সুতরাং এটাও মুখস্থ করতে পারো যারা ভালো স্টুডেন্ট আছে। আজকে এই অধ্যায় এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, বিশেষ করে যেটা পড়তে বলছো অবশ্যই পড়াটা মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।